চট্টগ্রামে যুবলীগ নেতা নূর আলমকে পুলিশ ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। নূর আলমের অপরাধ, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। এসপি মাসুদ, অনেক আলোচিত এসপি, আওয়ামী লীগের সময় তাকে আওয়ামী লীগের বিভিন্ন টি শার্ট পরতে দেখা গেছে, তারেক জিয়ার সময় তার দালালি করতে দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে মোরাল পুলিশিং করা, পুলিশ হয়ে মব করার বিভিন্ন ঘটনা তাকে ঘটাতে দেখা গেছে। সর্বশেষ নূর আলমকে হত্যার পেছনে তার বড় ভূমিকা রয়েছে বলে এজাহারে জানা যাচ্ছে। অর্থাৎ এই এসপি মাসুদের বাহিনী নূর আলমকে ধরে আনে, 2 নম্বর গেটে নিয়ে বেধড়ক পেটায়। মা তার সন্তানকে ছাড়িয়ে নেওয়ার জন্য হাতে পায়ে পুলিশের ধরেন, কিন্তু লাভ হয়নি। যেহেতু আওয়ামী লীগ, তাই তাকে পেটানো, হত্যা করা সব কিছুই বৈধ। তো তার কর্মীরা অর্থাৎ সাধারণ পুলিশ সদস্যরা তো মেরেছেই মায়ের সামনে, পরবর্তীতে এসপি মাসুদ নিজেও বেশ প্রহার করেছেন। পরবর্তীতে জেল হাজতে পাঠানোর পর জেলার যখন জানলেন যে হ্যাঁ এই তো আওয়ামী লীগের নেতা বা কর্মী, আরও মারো, একদিনের মাথায় নূর আলম আমাদের ছেড়ে চলে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই সন্তানগুলোকে আমরা কি জবাব দেব? রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে নিয়ে গেলে পরে এর প্রতিশোধ ভয়ঙ্কর হতে পারে? আওয়ামী লীগ কি এই ঘটনাগুলো ভুলে যাবে? 2004 পর্যন্ত যা কিছু ঘটেছিল আওয়ামী লীগ ভুলে গেছিল? যায়নি। আমরা অনেকেই প্রশ্ন তুলেছি ইলেকশন নিয়ে, আওয়ামী লীগ ইলেকশন দেয় না, আমি এবং মামুর ভোট হয়। এই পরিস্থিতিগুলো কারা তৈরি করেছিল? তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ভেঙে চুরে তছনছ কারা করে দিয়েছিল? 10 ট্রাক অস্ত্র কাদের আমদানি ছিল? পার্শ্ববর্তী দেশের মধ্যে সহিংসতা তৈরি করে কারা এই দেশটাকে গাজা বানাতে চেয়েছিল আমরা কিন্তু জানি। এবং বর্তমান সরকার, আবার সেই বিএনপি এবং এর আগের মব ইউনুস, তারা যে পরিমাণ নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের উপরে করেছে, এটার পাল্টা জবাব কি আওয়ামী লীগ দেবে না? তখন কি আমরা কাঁদবো যে হ্যাঁ রাজনৈতিক প্রতিহিংসা, এটা ঠিক নয়, রাজনীতি করার কারণে এইভাবে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা ঠিক নয়? আমি জানি না আমরা কি বলবো, কিন্তু এখন যে কথাগুলো বলছি সেগুলোই বলা উচিত। রাজনৈতিক মত পার্থক্যর জেরে কাউকে হত্যা, নির্যাতন, নিপীড়ন করা কোনোভাবেই উচিত নয় এবং এই ঘটনাগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার কোনো মানে আছে? তাদেরকে রাজনীতি করতে দিন, তারা ভালো কি খারাপ জনগণ ডিসাইড করুক। জুলাইয়ের আন্দোলন বেঁচে তো অনেক খেলেন, আমরা তো জুলাইয়ের আদ্যপান্ত বুঝে গেলাম। মব সরকারের পরের লিয়াজু, এই যে বিএনপি সরকার, এই সরকারের আমলে কেন ফারুকি পালিয়ে যায়? ইউনুস কেন দেশে নেই? এবং হাসনাতরা গিয়ে বিভিন্ন দেশে ডিম খাচ্ছে, এই বার্তাগুলো কিসের আলামত? এত বেপরোয়া হয়ে যাচ্ছেন, কালকে আর বেঁচে থাকবেন না, মানে এই দিনই শেষ, একদিনে সব খেয়ে ফেলতে হবে। এবার আমাদের সাধারণ মানুষের কথায় আসি। সাধারণ মানুষ কতই না ভালো, তাই না? কি নিরীহ, খুবই দারুণ। মনুষ্যত্বের বড় একটা ঘাটতি বাংলাদেশে দেখা যাচ্ছে। যুব সমাজের মধ্যে বিশেষ করে টিনেজাররা আরও বেশি হিংস্র। এদেরকে কি সুশিক্ষা দেওয়া হয়েছে? শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর পরিণতি আমরা জানি। একের পর এক মাদ্রাসায় বলৎকার, নির্যাতন, নিপীড়ন, স্কুলগুলোতে শিক্ষা বাণিজ্য। আসলে সুশিক্ষা কোথা থেকে গ্রহণ করবে শিশুরা এবং তাদের পরিবারের সদস্যরা কোথায় ভর্তি করালে, কোন স্কুল, কোন প্রতিষ্ঠানে ভর্তি করালে পরে মানুষের মতো মানুষ হবে? এই প্রশ্নটি করা হলে আমার মনে হয় না যে কোনো বাবা মা বলতে পারবেন যে না এই প্রতিষ্ঠানটি ভালো। শিক্ষকদের ভূমিকা কি, সেটি তো একটু বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন তাদের বেতন ভাতা কি রয়েছে, তাদের সামাজিক মর্যাদা কি, তাদের জীবনমান সুরক্ষিত করার জন্য সরকার কি কি উদ্যোগ নিয়েছে। আমরা সরকারকে উদ্যোগ নিতে দেখি শিক্ষা প্রতিষ্ঠানে যেন সঙ্গীত চর্চা না হয়, যেন বলৎকার বাড়ে, সেই চেষ্টা সরকার করে যাচ্ছে। আগের আওয়ামী লীগ সরকার কওমি জননী হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব মাদ্রাসায় পরিণত করেছিলেন। ফলাফল বড় একটা সংখ্যার মানুষ, আসলে দেখতে শুনতে মানুষ কিন্তু অমানুষ। খান জাহান আলীর কথা মনে আছে? জীবন্ত একটি কুকুরের হাত পা ভেঙে কুমিরের সামনে দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে সরকার সেই মামলার তদন্ত টেম্পার করলো। বলা হলো যে কুকুরটি জলাতঙ্ক ছিল এবং এমনি এমনি কুকুরটির মনে হয়েছে যে আমি কুমিরের মুখে চলে যাব, চলে গেল। সেই কুমির যখন আবার একটি মানব সন্তানকে খেয়ে ফেললো, তখন কিন্তু টনক নড়ল, কুমিরটিকে স্থানান্তরিত করা হলো। মাজারের ব্যবসা অনেকটা বন্ধ হয়েছে।
সিলেটের শাহজালাল মাজার নিয়ে কথা হচ্ছে, আহ, অমুক হেডামলা ডিসি আসেন যান। আসলে এই সিন্ডিকেট তো শত শত বছর ধরে থাকবে, মানে এখন যেরকম আছে। এর কারণ এই টাকাগুলো কে খায়, কার পকেটে যায়? মাজার ব্যবসা বলেন, মাদ্রাসা মক্তব ব্যবসা, ধর্ম ব্যবসা, সব একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই ধর্মের গ্যারাকলে পড়ে মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। কোনো ধর্মে বলা হচ্ছে শুয়োর খারাপ, কোনো ধর্মে বলা হচ্ছে কুকুর খারাপ, কোনো ধর্মে বলা হচ্ছে গরু ভালো। এই কারাকারির মধ্যে আমরা মানুষ হিসাবে কি পরিচয় দিতে পারছি? নরসিংদীতে আজকে সেই খানজাহান আলী যে মাজারের মতো করে একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং সেই দড়ির সাথে একটি ইট বেঁধে উঁচু ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে, এবং কুকুরটি সর্বোচ্চ চেষ্টা করেছে বাঁচার। ইট বাঁধা অবস্থায় একটি কুকুর কতক্ষণ সাঁতরে থাকতে পারে, তাও সে 1-1.5 মিনিটের মতো চেষ্টা করেছে। আমি এই ধরনের বিভৎস ভিডিও নিজেও দেখতে পারি না, আপনাদেরও দেখাতে চাই না, কিন্তু সমাজের বাস্তবতা বোঝাতে গেলে তো অনেক কিছুই করতে হয়। কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা বলুন তো, এই ধরনের ঘটনা যে সমাজে ঘটানো যায় এবং সেগুলো চিত্র ধারণ করে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যায় এবং অনেকটা ভিড় ধরবে, তাই না? তো সেই দেশের মানুষের মনুষ্যত্ব কী? আশেপাশে তো অনেক লোক ছিলেন, নারীরাও ছিলেন। তো এই হচ্ছে সমাজ ব্যবস্থা। এখন আপনি কি আশা করেন? এদেশের রাজনীতিবিদদের কাছ থেকে কি আশা করেন? রাজনৈতিক প্রতিপক্ষের উপরে কি আচরণ হবে তা কেমন হবে আশা করেন? প্রাণীর প্রতি যারা কারোর সাথে কোনো শত্রুতা নেই, আপনার জমি নিয়ে নিচ্ছে না, কিছুই না, একটি নিরীহ কুকুরকে এইভাবে ধরে হত্যা করার যে উৎসব, এগুলো থেকে একটা জিনিস আমি স্পষ্ট, সামনে তো জামাত ক্ষমতায় আসবেই এবং গৃহযুদ্ধও হবে। এই বাংলাদেশ কয়েক টুকরো হবে এবং আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষের মধ্য দিয়ে যাব। তাহলে প্রশ্ন হচ্ছে, এই রক্তক্ষয়ী সংঘর্ষ বা এই যে দেশ 14 টুকরা করার মিশন, এর পেছনে কারা রয়েছে? কারা 24-এর রাজাকার? কারা এই দেশটাকে বিক্রি করে দেয়? কারা এই দেশটাকে অসহিষ্ণু করে তুলেছে? এই প্রশ্নগুলো রাখলাম। প্রিয় বন্ধুগণ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা বঙ্গবন্ধুর ছিল, সেইটাকে বিতর্কিত করার জন্য বাকশাল সামনে আনা হয়। বাকশালই বলা হয় আওয়ামী লীগের সমর্থকদেরকে। আসলে বাকশাল কি, এই বিষয়ে আওয়ামী লীগের লোকজনই কোনো উদ্যোগ নেয়নি এবং আমরা কয়েকজন মিলে এই উদ্যোগটি নিয়েছি এবং বাকশালের প্রথম পর্বটি এসেছে। আপনারা দেখেছেন অনেকেই, যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এবং একটু সতর্ক করে দিই, আমাদের কোনো ভিডিওতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থায়ন করে না। আমি খবর পেয়েছি আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা সহ অন্যান্য ব্যক্তিকে বলে বেড়াচ্ছেন এই মিজানুর রহমান আজহারিকে ডিপোর্ট করার ক্রেডিট তাদের, আমাকে নাকি অ্যাপয়েন্ট করা হয়েছে, আবার এই বাকশাল বা এই প্রজেক্ট নাকি তারা অর্থায়ন করছে, বুদ্ধি পরামর্শ দিচ্ছে। এগুলো একদমই মিথ্যা কথা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমরা এই কাজটি করছি না। কয়েকজন অ্যাক্টিভিস্ট, মুক্ত মনের মানুষ এই উদ্যোগ নিয়েছি এবং আমৃত্যু চেষ্টা করে যাব। মানুষকে সঠিক ইতিহাস আমাদের জানাতেই হবে। আওয়ামী লীগ দল হিসেবে তারা অ্যাক্টিভিস্ট তৈরি করেনি, সোশ্যাল মিডিয়া তাদের নিয়ন্ত্রণ নেই, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও তাদের তেমন কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না। এগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, না আছে কোনো শত্রুতা। হ্যাঁ, তারা এখন ভিকটিম, তাই তাদের অধিকার নিয়ে কথা বলবো। তারা যখন আবার পাওয়ারে আসবে সমালোচনা করব, এতটুকুই। এবং আইপিটিভি স্বাধীন অ্যাক্টিভিজম করার জন্য যেন, প্রথমে আইপিটিভির ব্যাপারে যে ভিডিওটি করেছি সেটার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন যারা দেখেননি। সংক্ষেপে যদি বলি, একটি উদ্যোগ যেখানে ইংরেজিতে ভিডিও থাকবে, স্ট্রিম পরে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে, মানে ক্যানাডায় রেজিস্ট্রেশন করে যথারীতি আইন মেনে একটি টেলিভিশন চ্যানেল, যেখানে আমরা প্রতিনিয়ত ইংরেজিতে ভিডিও আপলোড করব বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোকে বিশ্লেষণ করে। কোনো ধর্ম, রাজনীতি বা অ্যাক্টিভিজমে যেটা করি সেটা নয়, নিরপেক্ষভাবে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব, যেন অবাঙালি আমাদের অডিয়েন্সরা সেই তথ্যগুলো পেয়ে বাংলাদেশ সম্পর্কে একটা সঠিক ধারণা পান। এবং এই টিভি চ্যানেলটি আমরা এস্টাবলিশ করতে পারলে যেটা হবে, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের ক্ষেত্রে একটা বড় ভয়েস হবে এবং ভিন্ন মতের মানুষ, ভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরও একটা ভয়েস হবে। কারণ সেভাবে বাংলাদেশ থেকে ভিন্ন মত বা ভিন্ন পথের মানুষের কথা তুলে ধরা হয় না। মিডিয়ার সাবপ্রেশন সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। বিশেষ করে আওয়ামী লীগ খুব হারে হারে টের পাচ্ছে। তারা ক্ষমতায় থাকতে তো 100টার টেলিভিশনের লাইসেন্স, 200টা পত্রিকার লাইসেন্স, কত কিছুই হাসান মাহমুদের মতো
অমানুষ রাজনীতিবিদরা নারী এবং অর্থের লোভে কত কিছুই করেছে, তো তার ফলাফল এখন শূন্য। আমরা চেষ্টা করছি জনগণের কাছে দায়বদ্ধ থেকে এই স্বাধীন অ্যাক্টিভিজম করার। তো সেখানে অনেক প্রেজেন্টার থাকবেন, অ্যাঙ্কার থাকবেন অনেকেই, এবং তাদের এই ভিডিও ধারণ এবং ইকুইপমেন্টের জন্য যে অর্থের প্রয়োজন সেটি বলা হয়েছিল প্রথম এই ভিডিওটিতে। আপনারা সেটি দেখে নিতে পারেন এবং আপনারা যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।